হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এই তো আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি অনেকটা আগেই, কারণ আজকে মাংস রান্না করব, তাও আবার আমার পছন্দের সবজি লাউ দিয়ে। আমার পাশের বাসার ভাবে আবার একটা লাউ দিয়ে গিয়েছিল, তো আমি আসলে পুরোটা নিইনি, কারণ লাউটা অনেক বেশি বড় ছিল, এজন্য অর্ধেক নিয়েছি। তো অর্ধেকেরও আমি অর্ধেক কেটে রান্না করব আর অর্ধেক রেখে দেব, কারণ দেখা যাচ্ছে যে পুরোটা রান্না করলে কি হবে, তরকারি নষ্ট হয়ে যাবে, কেউ খাবে না। কারণ রোজার মাস যেহেতু চলছে, কেউ একেবারে খেতে চায় না, যতটুকু থাকে আমাকে খেতে হয়, এজন্য এক কোণা রান্না করব। আর প্রথমে আমি গোস্তটার জন্য হাতে মাখিয়ে তুলে দিলাম, কারণ হাতে মাখিয়ে দিলে নাকি রান্না অনেক বেশি সুন্দর হয়। আর এদিকে আমার মেয়ে দেখেন লাউটা হাত দিয়ে ফুটো করে কি অবস্থা করেছে। এতই দুষ্টু, লাউটা আমি রেখে দিয়েছিলাম, পরে দেখি ও হাত দিয়ে এবার ফুটো করে রেখে দিয়েছে। তো এই তো আমি এখানে লাউয়ের সাথে 2টা আলু অ্যাড করেছি, কারণ শুধু লাউ আসলে ভালো লাগে না, একটু আলু অ্যাড করলে অনেক বেশি মজা লাগে খেতে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা। ওইদিকে আমি লাউ কেটে কুটে ধুয়ে একেবারে রেখে দিয়েছি। এখন গোস্তটা সুন্দরভাবে কষিয়ে নিব, নিয়ে গোস্তটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু লাউ তুলে দিতে হবে, কারণ লাউ আর গোস্ত যদি একসাথে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা আমার কাছে মনে হয় যে আসে না। এজন্য আমি যখনই রান্না করি এভাবে রান্না করি। আগে যদি মাছ দিয়ে রান্না করি মাছটা আগে রান্না করে নিই, যদি গোস্ত দিয়ে রান্না করি তাহলে গোস্তটা আগে রান্না করে নিই, তারপরে ওটা নামিয়ে রেখে তারপরে আমি হয়ে লাউ রান্না করে পরে যাই গোস্তটা ঢেলে দেব। তো আমার গোস্ত রান্না করা শেষ। ওই একই কড়াইয়ে আমি এখন কুটে রাখা লাউ এখন সুন্দরভাবে এটাও সব মশলাপাতি দিয়ে এটাও খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এভাবে রান্না করলে কিন্তু লাউয়ের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা একবার ট্রাই করতে পারেন এভাবে রান্না করলে, আমি আশা করছি কারো কাছে খারাপ লাগবে না। আর এই লাউ রান্নাটাও কিন্তু শিখেছি আমি আমার মায়ের থেকে। আমি আমার কিন্তু সব ভিডিওতেই বলে থাকি আমি আমার সব রান্নাই শিখি আমার মায়ের থেকে, কারণ আমার মায়ের হাতে মনে হয় যে জাদু আছে, যেটাই রান্না করে সেটাই মনে হয় অমৃত। তো এখানে আমি অনেকগুলো শসা কেটে রেখেছি, কারণ আজকে আমাদের বাসায় আমার মামা শ্বশুর আসবে, তো তাদের জন্য ইফতার তৈরি করতে হবে। এই জন্য আগে থেকে শসাটা কেটেছি, কারণ শসাটা কাটতে অনেক বেশি দেরি হবে, এই জন্য আগে থেকে কেটে কুটে সব কিছু সুন্দর করে রেখে দিয়েছি, যাতে পরে আমার হুড় পাড়াপাড়ি করতে না হয়। ইফতারের আগে কিন্তু অনেক তাড়াতাড়ি মানে অনেক জলদি কাজ করতে হয়, তো এই জন্য আমি আগে থেকে এটা কেটে রেখেছি যাতে আমাকে ধরপড় না করতে হয়। তো এই তো আমার এখানে লাউটা কষানো শেষ। লাউটা আমি 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি। এখন আমি গোস্তটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখন খুব বেশি না, আর খুব বেশি 5 মিনিট রাখবো। 5 মিনিট রেখে এটা খুব ভালোভাবে বলক তুলে নিয়ে জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে এটা আমি জাস্ট নামিয়ে নিব। আর তরকারির কালারটাও কি সুন্দর এসেছে, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার কাছে কিন্তু এভাবে খেতে অনেক ভালো লাগে, আমি আগেও বলেছি। আর তরকারির কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। এখন হয়ে গেছে আমার তরকারি, এখন জাস্ট নামিয়ে নেব আমি। তো এবার আমি ছোলা তুলে দিয়েছি। আর আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আপু আপনি ছোলার সাথে এগুলো কী দেন? তো আমি বলছি এগুলো হচ্ছে মটর। আমার শুধু ছোলা খেতে ভালো লাগে না, সাথে যদি মটর দেওয়া হয় তাহলে আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি সবসময় যখনই ছোলা রান্না করি কিছু মটর অ্যাড করে দেই। তো আমার ছোলা রান্না করাও শেষ, এখন কিছু পেঁয়াজি ভেজে নেব। পেঁয়াজি বলতে এটা কিন্তু ডালের বড়া, খেসারির ডালের বড়া এটা। আর এটাকে পেঁয়াজি বলবো না বড়া বলবো জানি না, তো যেটাই হোক এটা এখন ভেজে নেব ইফতারির জন্য। এখন আমাকে আবার গিয়ে ইফতারি রেডি করতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।